গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করেছে 2013 থেকে 2022 পর্যন্ত বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে $68 বিলিয়ন উপরে পাচার হয়ে গেছে এবং সেটা আমাদের মোট ট্রেডের প্রায় 16%। এত ছোট একটা দেশের 16% যদি আমার ট্রেডের মাধ্যমে পাচার হয়, এটা আসলে কি বার্তা দেয়? সরকারের দুর্বলতার কারণে, আইনের শাসনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে অসৎ ব্যবসায়ীরা এই সুযোগ নিয়েছে, অসৎ আমলারা এই সুযোগ নিয়েছে, অসৎ রাজনীতিবিদরা এই সুযোগ নিয়েছে। তো সকলকেই কিন্তু যদি এক্সাম্পল আমি তৈরি না করি তাহলে ভবিষ্যতে এটা হবে। এই কার্যক্রমগুলো থামানোর ক্ষেত্রে শুধু সরকার একা তো পারবে না, আপনি তাদেরই তো সমাজের একজন, আপনি এটাকে কিভাবে দেখেন? আজকে দেখেন যারা বিদেশে টাকা পাচার করেছেন তাদের নাম পত্রিকায় প্রকাশ হচ্ছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তথ্য বের করছে, বিভিন্ন সংস্থা তাদের নাম প্রকাশ করছে, তাদের নামে মামলা হচ্ছে। এরা কিন্তু সমাজের মানুষ কিন্তু তাদেরকে সম্মান দেখাচ্ছে না। সরকারের সাথে বিভিন্ন পেশার লোকের একটা সম্পর্ক সেতুবন্ধন থাকা দরকার, যেটা সাধারণত থাকে না। সরকারে যাওয়ার পরে তারা কিন্তু সরকার জনবিচ্ছিন্ন হয়ে যায়। সরকারের অযাচিত ব্যয় সম্পর্কে আরেকটি, আপনি একটা বক্তৃতায় আপনার নিজের অভিজ্ঞতার কথা বলেছিলেন। এই ব্যয়গুলো যে সহসা কমবে, কেননা যেহেতু আপনি বললেন যে সরকার অনেকখানি আমলা নির্ভর হয়ে গেছে এবং এটা থেকে বের হওয়ার সুযোগ কম, সুতরাং এই ব্যয়গুলো কমানোর সুযোগও খুব বেশি, মানে খুব দ্রুত যে হবে সেটা নেই। কিন্তু আমাদের যে অর্থনৈতিক বাস্তবতা, সেটা কমানোটা জরুরি। আপনি কি মনে করেন সরকারের পদক্ষেপ কোথা থেকে শুরু হওয়া দরকার? সরকারের শুরু করেছিল যে অনেকগুলো মন্ত্রণালয়কে তারা কমিয়ে নিয়ে আসবে, কিন্তু দেখুন রাজনৈতিক প্রেশারে কিন্তু পারছে না। প্রথমে চেয়েছিল মন্ত্রী পরিষদ তারা ছোট আকার রাখবে, কারণ প্রত্যেকটা মন্ত্রীর পিছনে কিন্তু সরকার একটা ব্যয় আছে, তাদের প্রোটোকল দিতে হয়, তাদের বাড়ি গাড়ি সুযোগ সুবিধা দিতে হয়, সরকারের একটা ব্যয় আছে। তো প্রত্যেকটা এতগুলো এমপি আছে, তাদের পিছনে সরকারের ব্যয় আছে। তো সরকার আয় কই? তো আমাদের সরকারের আয়ের এই জায়গাটা তো বাড়াতে হবে। তো বাড়াতে সরকার তো নিজে আয় করে না, আয় করে কি ব্যবসায়ীরা। তো ব্যবসায়ীদের সুযোগ করে দিতে হবে। আজকে আমি এনার্জিতে শর্ট, আমি রপ্তানি যদি কমে যায় তাহলে বিদেশি লোন যেখানে চলে গেছে আমার ডেট রেশিও, সেখানে কিন্তু আমি খুব রিস্ক পজিশনে চলে যাচ্ছি। জিডিপি গত অর্থ বছরও আমার কিন্তু ছিল 4-এর নিচে ছিল, এবছর আরও 4-এর নিচে চলে গেছে, 3.95 এর মতন চলে আসছে, 4-এর নিচে চলে আসছে। হ্যাঁ, 7-8, তাহলে আরও কমে গেছে। তাহলে জিডিপিটা কিন্তু এই যদি যুদ্ধ চলে তাহলে এটা তো আরও মারাত্মক আকার ধারণ করে। তাহলে আমি সরকারি কর্মকর্তাদের বেতন দিতে যে অর্থ ব্যয় হবে, সেখানে ডেভেলপমেন্ট করার কোনো জায়গা থাকবে না। ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন নিয়ে আপনি কি মনে করেন? দেখেন, ভারত অনেকটা বড় দেশ। ভারতের থেকে আমরা 12 থেকে 14 বিলিয়ন ডলার আমদানি করি এবং বেসিক র মেটেরিয়াল আমরা আমদানি করি। আমরা সুতা আনি, তুলা আনি, কেমিক্যাল আনি, ইঞ্জিনিয়ারিং ইনভেস্ট, এবং এর উপরে ভ্যালু অ্যাড করে আমি কিন্তু রপ্তানি করি। আমরা কিন্তু একজন ব্যবসায়ী, আমি দেশ দেখি না, আমি দেখি আমার পণ্যটা কত সহজলভ্যে আমার কাছে আসে, কত সস্তায় আমি পাই। আমার দুটো দেশ থেকে আমদানি করি। প্রথম আমি চায়না সবচেয়ে বেশি আমরা আমদানি করি, তারপরে ভারত। তো সেখানে অবশ্যই আমি চাই যে যেতে আমার প্রতিবেশী দেশ, তার কাছে বেসিক র মেটেরিয়াল, তার সাথে আমার সবচেয়ে সম্পর্ক ভালো। আজকে দেখি আমার প্রতিবেশী দেশ আমাকে যেভাবে ডিজেল দিয়ে সাপোর্ট করছে, এইটা সম্পর্ক ভালো না থাকলে দিত না। তো এই জন্য আরও তার কাছ থেকে সুযোগ যাতে বাড়ানো যায়। আমি পোশাক রপ্তানি করছি 0 ট্যারিফ, সে আমার সুযোগ, আমার রপ্তানি বাড়ছে তার এখানে। তো এইরকম আমি মনে করি প্রতিবেশী, বড় প্রতিবেশী, তার সাথে আমাদের সুসম্পর্কের কোনো বিকল্প নেই। রপ্তানি যদি আমরা বাড়াতে চাই, তারা তো তাদের ট্যারিফের জায়গায় আমাদেরকে বেনিফিট দিয়ে রেখেছে। তো আমরা বা যারা উদ্যোক্তা আছেন তারা কেন রপ্তানি বাড়ানোর উদ্যোগগুলো নিচ্ছেন না বা নিতে পারছেন না? আমরা রপ্তানি করছি, কিন্তু রপ্তানি বাড়ছে, 2 বিলিয়নের নিচে এখনও এটা আর বাড়বে। কারণ ভারতের মিডল ক্লাস যে হারে বাড়ছে এবং তাদের ডোমেস্টিক রিকোয়ারমেন্ট বাড়ছে, আমি মনে করি আমাদের বাজারও আরও বাড়বে।